ঠিক আছে না? দিদা বিকালে ক্লাস ডাবল কেন? কিছুক্ষণ আসুক। ওই যে হ্যাঁ সাউন্ড আছে স্যার একটু ব্যস্ত ছিল এর জন্য সাউন্ড দেয় নাই। এখন কি ক্লাস? সম্ভাবনা বা সুন্দর ক্লাস। আমরা আর 1 মিনিট অপেক্ষা করবো, তারপরে ক্লাস শুরু করে দিব। সম্ভাবনার ক্লাসে কোনো খাতা টাতা লেখার দরকার নাই, আমি পড়াচ্ছি মনোযোগ দিয়ে শোনেন। আর যেগুলো আমি পিডিএফ দিয়ে দিব সেই পিডিএফ গুলো পড়ে নেবেন, তাহলেই হবে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভালো যে দৌড়াদৌড়ি। এই ক্লাস তো হয়েছে, আর একবার হয়েছে তো সব ক্লাসই হয়ে গেছে রে ভাইয়া, এখন কি করবে? চলছে, সব ক্লাসই এইভাবে চলতেই থাকবে পরীক্ষা আগ পর্যন্ত।
কয়েকদিন আগেই হয়েছে। এই এই ক্লাস তো 2 দিন, এই গত মাসেই নিছি, আবার এই মাসে দিছে কেন? লেকচার 10। আপনারা যারা ক্লাসে উপস্থিত আছেন সবার কি সম্ভাবনা ক্লাস হয়ে গেছে? একটু কমেন্টস করে জানান। লেকচার 10 গত মাসে না আসলে অনেকের হয়, অনেকের হয় না, অনেকে আপনারা রিকুইজিশন দেন, কি করব। এই যে দেখেন আমার লাগবে লেকচার, পাওয়া গেছে কার জন্য 10 নম্বর লেকচার দেওয়া হয়েছে। অনেকেরই ক্লাস হয় না, বুঝছেন? হয় না বলতে অনেকেই ক্লাস টাইম মতো করে না, তখন আবার রিকুইজিশন দেয়, এই জন্য আবার ক্লাস নিতে হয়। এটা হচ্ছে সমস্যা। করেন, অসুবিধা নেই। যাদের করা হয়ে গেছে তারা তাহলে অন্য পড়া করেন, যেহেতু এখন সামনে পরীক্ষা, এখন রিপিট ক্লাস করার দরকার নেই। যাদের দরকার তারা ক্লাসটা করেন, সম্ভাবনা। হিয়ারিং করবো স্যার, নো প্রবলেম। ওকে, সম্ভাবনার অঙ্ক খুব সহজ। সকাল সকাল ঘুম ধরছে, একটু দাঁড়াও, একটু চা খেয়ে নি, চা খেয়ে ক্লাস শুরু করবো। গত মাসের 10 তারিখ হয়েছে, আর এই মাসের 1 তারিখ। দেখছেন কত ভালো ডেট। আগের মাসে শূন্য ছিল, এই মাসে শূন্য নাই। হ্যাঁ, আমিও পারি না রে, সম্ভাবনা খুব কঠিন, আমি এগুলো কিছুই বুঝি না। কি যে কেমনে যে কি হয় আল্লাহ জানে। সবার পরীক্ষার প্রস্তুতি কেমন? সবার পরীক্ষার প্রস্তুতি কেমন? সবার পরীক্ষার প্রস্তুতি কেমন? অনলাইন অফলাইন পড়াশোনা করতে করতে তো একদম অবস্থা খারাপ। এখন প্রিপারেশন কেমন? শেষ পর্যন্ত কি দাঁড়ালো ঘটনা? ঘটবে কিছু? আলহামদুলিল্লাহ, ভালো, ভেরি গুড। হ্যাঁ, ওই পরীক্ষার আগে পড়াশোনার অভ্যাস করলে পড়তে একটু কষ্টই হয়, সারা বছর ধরে পড়লে কোনো অসুবিধা হয় না। আপনারা যারা ভালো প্রিপারেশন নিচ্ছেন, যাদের মনে হচ্ছে প্রিলি মোটামুটি ভালো হবে, পরীক্ষা যেহেতু হঠাৎ করে পরীক্ষার ডেট, বা বলতে গেলে একটা কোভিড সিচুয়েশনের পরে পরীক্ষা, যে কোনো কারণে পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে, আপনারা প্রিপারেশনটা থামাবেন না। হ্যাঁ, প্রিলি যেহেতু করলেন দীর্ঘদিন থেকে, এবার রিটেনের ব্যাচে ভর্তি হবেন, রিটেনের ব্যাচে ভর্তি হবেন বা রিটেনের প্রস্তুতি নেবেন। রিটেনের প্রস্তুতি নিয়ে রিটেন সহ প্রিলি সহ পড়াশোনা করবেন। আপনাদের এই পরীক্ষা হওয়ার পর দেখবেন পরবর্তী পরীক্ষা একটু লেটে আসবে, রিটেন হোক, এটা রিটেন হোক বা পরবর্তী প্রিলি হোক, একটু লেটে আসবে। 4-5 মাস রিটেনের পড়া প্রিলির পড়া একসাথে পড়ে প্রিপারেশনটাকে আরো শক্ত করবেন, ঠিক আছে? একটা প্রিপারেশন, বিসিএস এর প্রিপারেশন আসলে অনেক লম্বা একটা প্রক্রিয়া। টোটাল প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আরো কোথায় কোথায় আপনার গ্যাপ ছিল, আরো কোথায় গ্যাপ পূরণ করতে হবে। এগুলো করে তারপরে পরীক্ষা দিলে দেখবেন আরো ভালো ফলাফল আসছে, আরো কনফিডেন্টলি পরীক্ষা দিতে পারতেছে। এটা আপনাদের জন্য ভালো হবে, ঠিক আছে? এটা আপনাদের জন্য খুব ভালো হবে। আচ্ছা দেখেন, সম্ভাবনার সূত্র হচ্ছে অনুকূলে ঘটনা
অনুকূলে ঘটনা ভাগ মোট ঘটনা, অনুকূলে ঘটনা ভাগ মোট ঘটনা। তার মানে কোনো কিছুর সম্ভাবনা যাচাই করতে হলে আপনাকে দুইটা জিনিস সম্পর্কে ধারণা রাখতে হবে, একটা হচ্ছে মোট ঘটনা কত হবে, একটা হচ্ছে অনুকূলে ঘটনা কত হবে। এই দুইটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। এখন মোট ঘটনা ব্যাপারটা কি আর অনুকূলে ঘটনা ব্যাপারটা কি, ঠিক আছে? যেমন ধরেন আপনি একটা ছক্কা নিক্ষেপ করলেন, এই যে ছক্কা যখন আপনি নিক্ষেপ করবেন তখন আপনি চিন্তা করবেন এখানে কি কি ঘটনা ঘটতে পারে। 1 উঠতে পারে, 2 উঠতে পারে, 3 উঠতে পারে, 4 উঠতে পারে, 5 উঠতে পারে, 6 উঠতে পারে। তার মানে 6টা ঘটনা ঘটতে পারে। তো যতগুলো ঘটনা ঘটবে সেটাকে আমরা বলবো মোট ঘটনা। যতগুলো ঘটনা ঘটবে সেটাকে আমরা বলবো মোট ঘটনা। এবার যদি প্রশ্ন করে এই যে ছক্কাটা নিক্ষেপ করলাম তাহলে 5 ওঠার সম্ভাবনা কত, তাহলে কি ওঠার সম্ভাবনা জিজ্ঞেস করছে, 5 ওঠার সম্ভাবনা। তখন আমি চিন্তা করব যে 5 যখন উঠবে তখন কয়টা ঘটনা ঘটবে, তখন ঘটনা ঘটবে একটা। তাহলে একটি ছক্কা নিক্ষেপ করলে 5 ওঠার সম্ভাবনা কত, অ্যান্সার হচ্ছে 1/6। এখন এই প্রশ্নটা যদি এরকম ভাবে করতো যে একটি ছক্কা নিক্ষেপ করলে জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত, তখন আমি দেখতাম একটি ছক্কা নিক্ষেপ করলে মোট ঘটনা ঘটতে পারে 6টা। এখন জোড় সংখ্যা বলতে কি কি উঠতে পারে, 2 উঠতে পারে, 4 উঠতে পারে, 6 উঠতে পারে। 2 একটা ঘটনা, 4 একটা ঘটনা, 6 একটা ঘটনা। তাহলে একটা একটা করে টোটাল কয়টা ঘটনা, 3টা ঘটনা। তাহলে অনুকূলে ঘটনা 3। যদি আমাকে বলে একটি কয়েন টস করলে, তাহলে আমরা জানি কয়েন টস করলে কি কি উঠতে পারে, হেড উঠতে পারে, টেল উঠতে পারে। এখন আমাকে যদি প্রশ্ন করা হয় হেড ওঠার সম্ভাবনা কত, তাহলে 1। আমাকে যদি বলা হয় 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো হতে একটি করে সংখ্যা নিলে, তাহলে মোট ঘটনা হচ্ছে 30। এবার আমাকে বললো জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত, এর মধ্যে জোড় সংখ্যা আছে 15টা। 2, 4, 6, 8, 10, 12, 14, 16 এই সংখ্যাগুলো হচ্ছে জোড় সংখ্যা। এগুলো ওঠার ঘটনা হচ্ছে জোড় সংখ্যা ওঠার ঘটনা। এই যে দেখেন যখন কোনো ক্ষেত্র দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রতে যতগুলো ঘটনা আছে সেটাকে আমরা বলছি মোট ঘটনা, আর প্রশ্নে যেটার সম্ভাবনা চাইছে সেটা যখন বের করছি সেটাকে আমরা বলছি অনুকূলে ঘটনা। তো প্রত্যেকটা অঙ্কে বেসিক্যালি আপনাকে এই অনুকূলে ঘটনা আর মোট ঘটনা বের করতে হবে। তো আপনারা মোটামুটি সবাই বিন্যাস সমাবেশের ক্লাস করেছেন, আপনারা জানেন এই যে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো হতে একটি সংখ্যা নিলে, মানে নিতে হবে, নেওয়া। এই নেওয়া মানে হচ্ছে সমাবেশ। তো বেসিক্যালি এটা কি জানেন, যে এই যে আপনি 1 থেকে 30 পর্যন্ত একটি সংখ্যা নিলেন, তার মানে আপনি 30টা থেকে একটা করে সংখ্যা বাছাই করবেন। এটা বেসিক্যালি বাছাইয়ের অঙ্ক, মানে সমাবেশের অঙ্ক। এখন সেখান থেকে যে কোনো একটি জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা, কারণ আপনি জোড় 15টা থেকে একটা বাছাই করবেন। বেসিক্যালি অ্যান্সারটা এভাবে লিখলে ভালো হতো, 30টা থেকে একটা, 15টা থেকে একটা। কিন্তু আমরা জানি 30টা থেকে একটা বাছাই করলে তার অ্যান্সার হয় 30, 15টা থেকে একটা বাছাই করলে তার অ্যান্সার হয় 15। এই জন্য 30C1 না লিখে আমরা সরাসরি 30 লিখি, 15C1 না লিখে আমরা সরাসরি 15 লিখি। কিন্তু যদি এই অঙ্কটাই বলতো, এখানে যেমন বলছে যে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো হতে একটি করে সংখ্যা নিতে, এখন একটি করে সংখ্যা নিতে না বলে যদি বলে দুটি করে সংখ্যা নিলে, তখন এই লেখাটা কি হবে, 30C2। আপনি 30C2 এর মান কিন্তু ক্যালকুলেশন না করলে, সমাবেশের সূত্রের সাহায্যে ক্যালকুলেশন না করলে বের করতে পারবেন না। তার মানে আলটিমেটলি এইটার মান আপনি জানেন 30, কিন্তু এইটার মান আপনি জানেন না। আপনাকে যদি বলে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো হতে 3টি করে সংখ্যা নিতে, তখন আপনাকে এইভাবে 30টা থেকে 3টা করে সংখ্যা নিতে হবে। তখন কিন্তু আপনি সি এর ক্যালকুলেশন ছাড়া এই মানটা কত এটা বের করতে পারবেন না। এই জন্য যখন একটা একটা করে নিতে বলে তখন আমরা সরাসরি মানে সি ব্যবহার না করে সরাসরি সংখ্যা লিখি, কারণ আমরা মানটা জানি। কিন্তু একসাথে একসাথে একের অধিক নিতে বললে, অর্থাৎ 2টা 3টা 4টা নিতে বললে, তখন আমরা সি ব্যবহার করি, অর্থাৎ কম্বিনেশন ব্যবহার করি। এখন আমাকে যখন বলছে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো হতে একটি করে সংখ্যা নিলে, তাহলে আমি 30C1 লিখতে পারি, আবার শুধু 30 লিখতে পারি।
এর মধ্যে জোর ওঠার সম্ভাবনা আমি 15 লিখতে পারি, অর্থাৎ 15 লিখতে পারি, আবার 15C1ও লিখতে পারি। তাহলে এখানে যখন প্রশ্ন করবে যে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো হতে দুটি করে সংখ্যা নিলে দুটি সংখ্যায় জোর হওয়ার সম্ভাবনা কত, তখন আমরা এখানে পাবো 15টা থেকে 2টা। 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো হতে তিনটি করে সংখ্যা নিলে তিনটি সংখ্যায় জোর হওয়ার সম্ভাবনা কত, তখন আমরা 15টা থেকে পাবো 3টি। এই যে তাহলে যখন সরাসরি একটা করে চাইবে আপনি সরাসরি সংখ্যা গুনবেন আর লিখবেন, একসাথে একের অধিক চাইলে আপনি কম্বিনেশন ব্যবহার করবেন। এই দুইটা হচ্ছে আমাদের কি বলে এটা, প্রক্রিয়া অনুকূলে ঘটনা মোট ঘটনা বের করা। এটা কখন প্রয়োগ করব বা সরাসরি কখন লিখবো, এটা সমান সমান আমরা লিখতে পারি নিচে 30 উপরে 15 সরাসরি, কিন্তু এটা ক্যালকুলেশন না করে আমার পক্ষে মান বের করা সম্ভব না। তাহলে যখন একটা ক্ষেত্র থেকে একটা একটা করে উপাদান নিতে বলবে, একটা করে, তখন আমরা সরাসরি সংখ্যা লিখতে পারবো, সি ব্যবহার করব না। কিন্তু যখন একের অধিক বলবে, 2টা 3টা 4টা একসাথে নিতে বলবে, তখন আমরা সেখানে সি ব্যবহার করব। এইটা হচ্ছে অনুকূলে ঘটনা মোট ঘটনা বের করার একটা সিস্টেম। এখানে যেমন আমাদেরকে বলছে একটা ছক্কা, এখানে একটা ছক্কা, এখানে একটা কয়েন। আমাকে যদি এরকম বলে 3টি ছক্কা একসাথে ফেললে, তার মানে আপনি একসাথে 3টা ছক্কা ফেলবেন, এবার একটা একটা করে ফেলবেন। আচ্ছা, তাহলে এই ছক্কার মোট ঘটনা 6, এই ছক্কার মোট ঘটনা 6, এই ছক্কার মোট ঘটনা 6। এবার বললো 3টি ছক্কাতেই 5 ওঠার সম্ভাবনা। তাহলে এই ছক্কাতে 5 ওঠার সম্ভাবনা 1, এই ছক্কাতে 5 ওঠার সম্ভাবনা 1, এই ছক্কাতে 5 ওঠার সম্ভাবনা 1। এবার এই তিনটা ছক্কার মাঝে কি সম্পর্ক, মাঝখানে কি বসাবো, যোগ বসাবো, বিয়োগ বসাবো, গুণ বসাবো না ভাগ বসাবো? তো সবসময় মনে রাখবেন যখন একসাথে কাজ করবেন একাধিক ক্ষেত্র, তখন তাদের মাঝে গুণ সম্পর্ক। তার মানে 3টি ছক্কা একসাথে নিক্ষেপ করলে তিনটিতেই 5 ওঠার সম্ভাবনা কত, 1/6, 1/6, 1/6, তার মাঝে কি হবে, গুণ। তাহলে এটা গুণ করলে হবে উপরে 1 আর নিচে 216। এই যে এই টাইপের অঙ্কগুলো হচ্ছে একটা ক্ষেত্র থেকে একটা উপাদান, এটা হচ্ছে একটা ক্ষেত্র থেকে একসাথে একাধিক উপাদান, আর এইটা হচ্ছে একাধিক ক্ষেত্র। এই তিন ভাবে আপনাদেরকে অঙ্ক দেওয়া হয়। তিনটা অংশ 1 মিনিট ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। না ভাইয়া, আজকে সম্ভাব্যতা ক্লাস, আজকে বিন্যাস সমাবেশ ক্লাস না, লেকচার 10। একটা ক্ষেত্র থেকে একটা উপাদান নিলে সরাসরি সংখ্যা গুনতে হবে, বসাতে হবে। একটা ক্ষেত্র থেকে একের অধিক উপাদান নিলে সেখানে সমাবেশ ব্যবহার করতে হবে। একাধিক ক্ষেত্র নিয়ে একসাথে অঙ্ক করলে প্রত্যেকটা ক্ষেত্রের অঙ্ক করে তাদের মাঝে গুণ দিতে হবে। এই তিনটা প্রসেস শিখতে পারলে তাহলে আপনাদের জন্য অঙ্কের প্রসেসটা বা অঙ্কটা সহজ হবে, না হলে অঙ্কগুলো কঠিন মনে হবে, কারণ আপনার একটার সাথে আরেকটার প্রসেস আপনি মিলাতে পারবেন না, তখন গিয়ে আপনি প্রবলেমে পড়বেন। না স্যার, ক্যালকুলেশন কেন করে দিব, আপনারা তো সমাবেশের অধ্যায়ে ক্যালকুলেশন শিখেছেন, এখানে ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নেই। এখানে এগুলো ক্যালকুলেশন লাগবে না, এগুলোই অ্যান্সার হিসেবে অপশন হিসেবে থাকবে। আর যদি ক্যালকুলেশন লাগেও আপনি সমাবেশের ক্লাসে ক্যালকুলেশন শিখেছেন, এখানে তো ক্যালকুলেশন শেখানোর প্রয়োজন নেই। আমি কি ভুল বললাম? এটা তো সমাবেশের সূত্র, এনসিআর। এনসিআর সমান সমান n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। সো সমাবেশের অধ্যায়ে তো আপনি সেগুলো ক্যালকুলেশন খুব ভালো করে শিখেছেন, তাহলে এখানে অযথা সময় নষ্ট করার কি প্রয়োজন, এখানে জাস্ট প্রসেস গুলো শেখেন, এমনিতেই এখানে প্রসেস অনেক বেশি। আচ্ছা, সবাই কি মোটামুটি এই কথাগুলো ক্লিয়ার হয়েছেন? সবাই কি মোটামুটি এই কথাগুলো ক্লিয়ার হয়েছেন?
আচ্ছা, এরপরে সম্ভাবনা অঙ্কের কয়েকটা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো ভালো করে জেনে রাখতে হবে। যেমন একটি ছক্কা নিক্ষেপ করলে 5 ওঠার সম্ভাবনা 1/6। এখন যদি বলা হয় 5 না ওঠার সম্ভাবনা কত, তাহলে এই যে 5 ওঠার সম্ভাবনা থেকে আমরা না ওঠার সম্ভাবনা কিভাবে বের করব? ক্রিকেট খেলার সম্ভাবনা 2/5, তাহলে ক্রিকেট না খেলার সম্ভাবনা কত? এই যে একটা কাজ থেকে তার ঠিক বিপরীত সম্ভাবনা আমরা কিভাবে বের করব? তো তার জন্য আমাদের দরকার হচ্ছে মোট সম্ভাবনা। সম্ভাবনার অঙ্কে মোট সম্ভাবনা মানেই হচ্ছে 1। মোট সম্ভাবনা মানে হচ্ছে 1। তার মানে মোট সম্ভাবনা থেকে 5 ওঠার সম্ভাবনা যদি আমরা বাদ দেই, তাহলে আমরা পাবো 5 না ওঠার সম্ভাবনা। মোট সম্ভাবনা থেকে খেলার সম্ভাবনা বাদ দিলে আমরা পাবো না খেলার সম্ভাবনা। তাহলে সম্ভাবনার অঙ্কে কখনোই মোট সম্ভাবনা প্রশ্নে দেওয়া থাকবে না, কারণ মোট সম্ভাবনা মানে হচ্ছে 1। আর যদি অঙ্কটা শতকরার অঙ্ক হয়, পার্সেন্টেন্সের অঙ্ক হয়, যে একটা কাজ পারার সম্ভাবনা 60%, এবার না পারার সম্ভাবনা কত? তো সম্ভাবনার অঙ্কে মোট সম্ভাবনা যদি পার্সেন্টে চিন্তা করেন তাহলে 100%। 100% থেকে 40% বাদ দিলে তাহলে না পারার সম্ভাবনা 40%। একটা কাজ পারার সম্ভাবনা 60%, না পারার সম্ভাবনা 40%। খেলার সম্ভাবনা 60%, না খেলার সম্ভাবনা 40%। তাহলে কত থেকে বাদ দিব? 100 থেকে, কারণ মোট সম্ভাবনা হচ্ছে 100%। তাহলে মোট সম্ভাবনা 1 সংখ্যার ক্ষেত্রে, আর মোট সম্ভাবনা 100% পার্সেন্টের ক্ষেত্রে। এই দুটো জিনিস মাথায় রাখবেন। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে ঘটনা অবশ্যই ঘটবে, ঘটবেই, কোনো মিস নাই। যেমন ধরেন সকালবেলা সূর্য ওঠার সম্ভাবনা কত? তো সকালবেলা সূর্য উঠবেই, কোনো মিস নাই। তাহলে এর সম্ভাবনা হচ্ছে 1। যে ঘটনা অবশ্যই ঘটবে তার সম্ভাবনা 1। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, মানে এটারই আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে ঘটনা কখনোই ঘটবে না তার সম্ভাবনা 0। যে ঘটনা কখনোই ঘটবে না তার সম্ভাবনা 0। যেমন ধরেন একটি আপনি ছক্কা নিক্ষেপ করলেন, এই ছক্কায় 7 ওঠার সম্ভাবনা কত? 7 কখনোই উঠবে না, 6 পর্যন্ত উঠতে পারবে, তাহলে 7 ওঠার সম্ভাবনা হচ্ছে 0। তাহলে সকালবেলা সূর্য ওঠার সম্ভাবনা কত? 1। আর ছক্কা নিক্ষেপ করলে 7 ওঠার সম্ভাবনা কত? 0। তার মানে যে ঘটনা অবশ্যই ঘটবে তার সম্ভাবনা 1, আর যে ঘটনা কখনোই ঘটবে না তার সম্ভাবনা 0। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মাঝে মাঝে বা অথবা দেওয়া থাকবে, যে ধরেন একটি ছক্কা নিক্ষেপ করলে, একটি ছক্কা নিক্ষেপ করলে 5 বা 6 ওঠার সম্ভাবনা কত? তাহলে 5 উঠলে একটা ঘটনা, 6 উঠলে একটা ঘটনা। এই যে বা বলা আছে, বা মানে হচ্ছে যোগ। তাহলে একটি ছক্কা একবার নিক্ষেপ করলে 5 বা 6 ওঠার সম্ভাবনা কত? 2/6। বা অথবা থাকলে যোগ, এবং থাকলে গুণ, এবং থাকলে হবে গুণ। যেমন এরকম বললো যে এক সেট কার্ড হতে পর দুটি কার্ড নেওয়া হলো, প্রথমটি হরতন এবং দ্বিতীয়টি রুইতন হওয়ার সম্ভাবনা কত? তাহলে হরতন এবং রুইতন, তাহলে হরতন আর রুইতনের মাঝখানে কি হবে? গুণ হবে। তাহলে বা আর অথবা থাকলে আমরা তার পরিবর্তে কি বসাবো? যোগ। আর এবং থাকলে তার পরিবর্তে বসাবো গুণ। আচ্ছা, এর পরের বৈশিষ্ট্য ধরেন এরকম, যে এখানে কিছু সংখ্যা আছে 2, 4, 6, 8, 10। আর এখানে আছে 3 এর গুণিতক 3, 6, 9, 12। আপনাকে বলা হলো এই সংখ্যাগুলো হতে, বা 1 থেকে 15 হতে, 1 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলো হতে, 1 থেকে 15, 12, 12, আচ্ছা 12 পর্যন্ত বলি, 1 থেকে 12 পর্যন্ত সংখ্যাগুলো হতে একটি করে সংখ্যা নিবে। 1 থেকে 12 পর্যন্ত সংখ্যাগুলো হতে একটি করে সংখ্যা নিবে। তাহলে আমরা মোট ঘটনা পাবো 12।
তাই তো বললাম। এবার আমাকে বলা হলো জোড় সংখ্যা বা জোড় সংখ্যা বা 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত। এখন জোড় সংখ্যা হিসেবে আমি পাবো 2, 4, 6, 8, 10, 12, 6টা। বা মানে যোগ। এবার 3-এর গুণিতক 1টা, 2টা, 3টা, 4টা, তাহলে এখানে আমার 4 হওয়ার কথা। কিন্তু খেয়াল করে দেখেন আমি জোড় হিসেবে 6 নিয়ে নিছি, এই জন্য 3-এর গুণিতক হিসেবে আর 6 নিতে পারবো না। আমি জোড় হিসেবে 12 নিয়ে নিছি, এই জন্য 3-এর গুণিতক হিসেবে আর 12 নিতে পারবো না, কারণ আমি যখন 6 নিছি ওর মধ্যে একই সাথে দুইটা বৈশিষ্ট্য দেখানো হয়ে গেছে। তার মানে আপনি যখন ঘটনাগুলোকে অনুকূলে ঘটনা হিসেবে নেবেন, জোড় অথবা 3-এর গুণিতক, এবার আপনি যখন প্রথমটা নিয়ে নিবেন তার মধ্যে যদি দ্বিতীয়টার কোনো কিছু থাকে তাহলে দ্বিতীয়টা থেকে ওইটা নেওয়া যাবে না। তাহলে প্রথমটা থেকে যেহেতু আপনি 6 আর 12 নিছেন, তাহলে দ্বিতীয় অপশন থেকে 6 আর 12টাকে বাদ দিতে হবে। তাহলে এখানে থাকবে কত? 3 আর 9, তার মানে 2টা। অনুকূলে ঘটনা 8, মোট ঘটনা 12। তাহলে এই বৈশিষ্ট্য আমরা কিভাবে ব্যাখ্যা করব? যদি আপনাকে এমন কোনো প্রশ্ন করে, একাধিক প্রশ্ন আছে এখানে, আছে না, একাধিক অপশন আছে, একটা হচ্ছে জোড়, একটা হচ্ছে 3-এর গুণিতক, তাহলে আপনাকে জোড় নিতে বলছে, 3-এর গুণিতক নিতে বলছে। এখন আপনি যখন এই জোড় অথবা 3-এর গুণিতককে অনুকূলে ঘটনা হিসেবে নিবেন, তখন দুইটার মধ্যে যদি কমন কোনো উপাদান থাকে, মানে কোনো একটা উপাদানের মধ্যে যদি একাধিক বৈশিষ্ট্য থাকে, যেমন 6-এর মধ্যে এখানে আমরা দুইটা বৈশিষ্ট্য পাচ্ছি, সে জোড় আবার সে 3-এর গুণিতক। এই একাধিক বৈশিষ্ট্যের কারণে তাকে আমরা একাধিকবার অনুকূলে ঘটনা হিসেবে নিতে পারবো না, একবার নিতে হবে আর একবার হিসাব থেকে বাদ দিতে হবে। তাহলে 6 এবং 12 এই দুইটা ঘটনার মধ্যে একাধিক বৈশিষ্ট্য ছিল, তারা দুইয়ের মানে জোড়, আবার তারা 3-এর গুণিতক। তাহলে 2-এর জোড় মানে জোড় হিসেবে যদি তাকে আমরা নেই, 3-এর গুণিতক হিসেবে নিতে পারবো না। আবার আপনি যদি এভাবে চিন্তা করেন, আমি 3-এর গুণিতক গুলো আগে নিব, তাহলে 4, 3-এর গুণিতক কয়টা পাবেন? 4টা। এবার যখন জোড় নিবেন তখন জোড় থেকে আবার 6 আর 12 নিতে পারবেন, তখন সেখানে হবে 4। এভাবেও আপনি চিন্তা করতে পারেন। মানে আপনি যদি আগে জোড় হিসেবে 6 আর 12 নেন, তাহলে 3-এর গুণিতক হিসেবে নিতে পারবেন। আপনি যদি 3-এর গুণিতক হিসেবে 6 আর 12 কে নিয়ে নেন, তাহলে জোড় হিসেবে তাকে নিতে পারবেন। তার মানে একাধিক বৈশিষ্ট্যের কারণে একই ঘটনাকে একাধিকবার অনুকূলে ঘটনা হিসেবে নিতে পারবেন। তাহলে মোট সম্ভাবনা 1, মোট সম্ভাবনা থেকে যে কোনো একটা সম্ভাবনা বাদ দিলে তার বিপরীত সম্ভাবনা পাওয়া যায়। অবশ্যই ঘটলে তার সম্ভাবনা 1, না ঘটলে তার সম্ভাবনা 0। বা অথবা থাকলে যোগ, এবং থাকলে গুণ। আর একাধিক বৈশিষ্ট্যের কারণে একটি ঘটনাকে একাধিকবার অনুকূলে ঘটনা হিসেবে বিবেচনা করা যাবে না। এগুলো সব আপনাদের পিডিএফ আকারে থাকবে, পরে পিডিএফ দেখে দেখে ক্লাসগুলো আরেকবার করে দেখে যদি কোনো কিছু লিখতে মন চায় লিখে নিতে পারবেন। আচ্ছা, এখন আমরা অঙ্কে চলে যাব। অঙ্ক কি? প্রথম যে আমরা নিয়মটা শিখবো সেটা হচ্ছে একটি ক্ষেত্র থেকে একটি উপাদান,
একটি ক্ষেত্র থেকে একটি উপাদান, এই টাইপের অঙ্কগুলো কেমন হবে? একটি ক্ষেত্র থেকে একটি উপাদান, যেমন আমাকে বললো একটি ছক্কা নিক্ষেপ করবে, একটি ছক্কা নিক্ষেপ করবে। আচ্ছা, তাহলে একটি ছক্কা যখন আপনি নিক্ষেপ করবেন তার মানে আপনার ক্ষেত্র একটা ছক্কা আপনি নিক্ষেপ করবেন। ঠিক আছে, তাহলে একটি ছক্কা নিক্ষেপ করলে আপনাকে বলা হলো 5 ওঠার সম্ভাবনা কত, তাহলে 1/6। 6 ওঠার সম্ভাবনা কত, 1/6। 3 ওঠার সম্ভাবনা কত, 1/6। 1 ওঠার সম্ভাবনা কত, 1/6। এখন যদি বলে একটি ছক্কা নিক্ষেপ করলে বিজোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত, 3/6। জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত, 3/6। ঠিক আছে, যদি বলে 2 এর গুণিতক ওঠার সম্ভাবনা কত, তাহলে 2 এর গুণিতক আছে 2, 4, 6, তাহলে 3/6। যদি বলে 3 এর গুণিতক ওঠার সম্ভাবনা কত, তাহলে 3 এর গুণিতক কি কি আছে, 3 এবং 6, তখন অনুকূলে ঘটনা 2টি, মোট ঘটনা 6। আচ্ছা, আবার যদি প্রশ্ন করে একটি ছক্কা নিক্ষেপ করলে 5 না ওঠার সম্ভাবনা কত, সেটা আমরা শিখছি 1 - 1/6। তাহলে একটি ছক্কা নিক্ষেপ করলে 5 ওঠার সম্ভাবনা, 4 ওঠার সম্ভাবনা, 2 ওঠার সম্ভাবনা, এগুলো হচ্ছে 1/6। আর একটি সংখ্যা নিক্ষেপ করলে জোড় ওঠার সম্ভাবনা, বিজোড় ওঠার সম্ভাবনা 3/6। একটি সংখ্যা নিক্ষেপ করলে 5 না ওঠার সম্ভাবনা, তাহলে 5 ওঠার সম্ভাবনা 1/6, এটাকে মোট সম্ভাবনা থেকে বাদ দিব, তাহলে হবে মোট সম্ভাবনা 1, 5 ওঠার সম্ভাবনা 1/6, তাহলে 5 না ওঠার সম্ভাবনা হচ্ছে 5/6। ঠিক আছে, তারপরে যদি আপনাকে বলে যে একটি কয়েন টস করলে, একটি কয়েন, তাহলে একটি কয়েন টস করার অঙ্কটা কেমন? একটি কয়েন টস করলে মোট ঘটনা কয়টি, 2টি। যদি বলে হেড ওঠার সম্ভাবনা কত, 1/2। যদি বলে টেল ওঠার সম্ভাবনা কত, তাহলে 1/2। হেড ওঠার সম্ভাবনা, টেল ওঠার সম্ভাবনা, সিম্পল অঙ্ক। আচ্ছা, যদি বলে 10 থেকে 30 পর্যন্ত সংখ্যা হতে, তাহলে কি নিব আমরা, 10 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো হতে। আচ্ছা, তাহলে এখানে সংখ্যা আছে কয়টা, তাহলে 10 থেকে 30 পর্যন্ত সংখ্যা আছে 21। সংখ্যা ঠিকমতো বলতে হবে, সংখ্যা যদি আপনি ঠিকমতো না গুনেন, ভুল গুনেন, উল্টাপাল্টা গুনেন, তাহলে আপনি অঙ্ক ভুল করবেন। এখন এক থেকে আপনি যখন একটা ছক্কা নিক্ষেপ করবেন, আপনি যদি বলেন মোট ঘটনা 5টা, তাহলে অঙ্ক ভুল হবে না, কারণ ওখানে ঘটনা আছে 6টা। তাহলে সঠিকভাবে কয়টা ঘটনা আছে এটা আগে গুনে দেখতে হবে। 10 থেকে 30 পর্যন্ত সংখ্যা গুনবেন, কয়টা আছে, 21টা। এখন আমাকে বললো এই 10 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো হতে আমরা নিব 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য বা মৌলিক সংখ্যা, 5 দ্বারা বিভাজ্য বা মৌলিক সংখ্যা। এখন 5 দ্বারা বিভাজ্য বা মৌলিক সংখ্যা কি কি আছে, যেমন 5 দ্বারা বিভাজ্য আছে হচ্ছে 10, 15, 20, 25, 30। আমাদেরকে 10 থেকে 30 পর্যন্ত নিতে বলছে, এই জন্য আমরা 10 থেকে 30 এর মধ্যে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কি কি পেলাম, 10, 15, 20, 25, 30। আচ্ছা, বলছে বা মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা আমরা কি কি পাবো, মৌলিক সংখ্যা আমরা 10 থেকে 30 এর মধ্যে পাবো 11, 13, 17, 19, 23, 29। তাহলে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা পাবো 10, 15, 20, 25, 30, আর মৌলিক সংখ্যা পাবো 11, 13, 17, 19, 23, 29। তাহলে 5 দ্বারা বিভাজ্য বা মৌলিক বললে আমার মোট ঘটনা কত, 10 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো হতে একটি করে সংখ্যা নিলে মোট ঘটনা হচ্ছে 21। মনে আছে নিশ্চয়ই?
একটা করে সংখ্যা নিলে যতগুলো থাকবে তত, আর একের অধিক নিলে সি আসবে। এই কথাটা কিন্তু আস্তে আস্তে শিখতে হবে। হ্যাঁ, অঙ্ক দেখবেন একটা নিতে বলছে সংখ্যা লিখবেন, একের অধিক নিতে বলছে সি নিয়ে আসবেন। এই প্রসেস গুলো আস্তে আস্তে শিখতে হবে। আচ্ছা, এবার বলছে 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য ঘটনা কয়টা পাবো? 1 2 3 4 5, এই যে 5টা। বা বা মানে হচ্ছে যোগ, মৌলিক সংখ্যা। এখন 5 দ্বারা বিভাজ্য হলে সে তো নিশ্চয়ই মৌলিক সংখ্যা হবে না, তার মানে এদের মধ্যে কোনো কমন থাকবে না। তাহলে মৌলিক সংখ্যা আমরা সবগুলো নিতে পারবো। মৌলিক সংখ্যা আমরা সবগুলো নিতে পারবো। কয়টা আছে? 1 2 3 4 5 6, এই যে 6। তাহলে 10 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো হতে 5 দ্বারা বিভাজ্য বা 3 দ্বারা বা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? তাহলে 5 দ্বারা বিভাজ্য পাবো 5টা, বা মানে যোগ, মৌলিক সংখ্যা পাবো 6টা। তাহলে অনুকূলে ঘটনা হবে 11টা, আর মোট ঘটনা হবে 21। এই যে এইভাবে আমরা একটা ক্ষেত্র থেকে একটা উপাদান নিয়ে অঙ্ক করব। সবাই একটু করে দেখে নিন। তাহলে একটি কয়েন টস করলে হেড ওঠার সম্ভাবনা কত? 1/2। টেল ওঠার সম্ভাবনা কত? 1/2। 10 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো হতে একটি করে সংখ্যা নিলে 5 দ্বারা বিভাজ্য বা মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা কত? 5 দ্বারা বিভাজ্য 5টা, মৌলিক সংখ্যা 6টা। বগুড়া ব্রাঞ্চে কবে আসবেন? বগুড়া ব্রাঞ্চে যাব 29শে অক্টোবর। বগুড়া ব্রাঞ্চে চেহারা দেখতে পাচ্ছি না, কোথায় কোথায় যে যাচ্ছি আল্লাহ জানে। একটি ছক্কা নিক্ষেপ করলে জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত? একটি ছক্কা নিক্ষেপ করলে মোট ঘটনা 6টি, এর মধ্যে জোড় ঘটনা আছে 3টি। জোড় ঘটনা মানে 2 একটা ঘটনা, 4 একটা ঘটনা, 6 একটা ঘটনা। এই জন্য 3টা ঘটনা, এই জন্য 3 ভাগ 6। না, জোড় বা বিজোড় না, জোড়, শুধু জোড়। জোড় বললে 3/6। আবার যদি শুধু বিজোড় বলে, বিজোড় কয়টা আছে? 3/6। গুনবেন কোনটা কয়টা আছে সেটা বসাবেন। আমি এখানে বলছি জোড় ওঠার সম্ভাবনা, তাহলে জোড় কয়টা আছে? 3টা, এই জন্য 3/6। বিজোড় ওঠার সম্ভাবনা, এখানে বিজোড় কয়টা আছে? 3টা, 3/6। আপনি জোড় চিন্তা করেন, বিজোড় চিন্তা করেন, তাই হবে, অসুবিধা হবে। স্যার সবার কি ক্লিয়ার হয়েছে? সবার কি ক্লিয়ার হয়েছে? আবার ধরেন বললো 10 থেকে 30 পর্যন্ত সংখ্যা থেকে একটি করে সংখ্যা নিলে, 10 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো হতে একটি করে সংখ্যা নিলে, তাহলে মোট ঘটনা তো 21। এবার আমাকে বলবে 5 দ্বারা বিভাজ্য বা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? তাহলে 5 দ্বারা বিভাজ্য হচ্ছে 10 15 20 25 30। আচ্ছা, কি চাইছে? 5 দ্বারা বা 3 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বা 3 দ্বারা বিভাজ্য, ধরেন এটা করছে প্রশ্ন। 5 দ্বারা বিভাজ্য আছে 10 15 20 25 30, আর 3 দ্বারা বিভাজ্য আছে 12 15 18 21 24 27 30। তাহলে 5 দ্বারা বিভাজ্য হিসেবে আমি নিব 10 15 20 25 30। কয়টা? 5টা। বা মানে কি? যোগ। এবার আমি যখন 3 দ্বারা বিভাজ্য নিতে যাব তখন আমি দেখব এখানে 15 আছে, এখানেও 15 আছে, কিন্তু এই 15 আমরা নিতে পারবো না। ওই যে একই ঘটনাকে একাধিকবার নেওয়া যায় না। এখানে 30 নিছি, এখানে নিতে পারবো না। তার মানে 15 আর 30 3 দ্বারা বিভাজ্য হলেও এখানে 5 দ্বারা বিভাজ্য হিসেবে নিয়ে নেওয়ার কারণে আলাদাভাবে আবার 3 দ্বারা বিভাজ্য হিসেবে নিতে পারবো।
তাহলে 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 এই 7টার মধ্যে এই দুইটা নিতে পারবো না, তাহলে নিব কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই যে 5টা। তাহলে অনুকূলে ঘটনা 10, মোট ঘটনা 21। তাহলে এই যে এখানে 5 দ্বারা বিভাজ্য 5টা, 3 দ্বারা বিভাজ্য কিন্তু 7টা ছিল, কিন্তু ওই বৈশিষ্ট্যটা যদি মাথায় থাকে তাহলে আপনি এই দুটো উপাদান বাদ দিয়ে এখানে লিখবেন 5টা। এই বৈশিষ্ট্যগুলো এই জন্য অঙ্কে দরকার। এবার আসে কার্ডের অঙ্ক। কার্ড থাকে 52টা। 4 ধরনের কার্ড থাকে: হরতন, রুইতন, ইস্কাপন, চিরতন। হরতন থাকে 13টা, রুইতন 13টা, ইস্কাপন 13টা, চিরতন 13টা। সব কার্ড থাকে কয়টা করে? 13টা 13টা করে। এখন এই যে 13 আর এই যে 13, রুইতনের এই 26টা কার্ড হচ্ছে লাল। লাল হচ্ছে 26, আর এই যে ইস্কাপন আর চিরতনের এই কার্ডগুলো হচ্ছে কালো। কালো কার্ড হচ্ছে 26। হরতন, রুইতন, ইস্কাপন, চিরতন যখন 52টা কার্ডকে 4 ভাগে ভাগ করলাম, প্রতি ভাগে আসলো 13টা করে। এবার এই যে 13টা কার্ড, এই 13টা কার্ড কি? 13টা কার্ড হচ্ছে 2 একটা, 3 4 5 6 7 8 9 10, গোলাম, রানী, রাজা, টেক্কা। এই 52টা কার্ড আবার এই 13টা কার্ডের সমন্বয়ে গঠিত। এই যে 2 এখানে একটা থাকে, এখানে একটা, এখানে একটা, ওখানে একটা। তাহলে 2 থাকবে 4 সেট কার্ডে 4টা, 3 4টা, 4 4টা, 5 4টা, টেক্কা 4টা, রাজা 4টা। এই 13টা কার্ড প্রত্যেকটা 4টা 4টা করে থাকে। এই 13 গুণন 4 52টা কার্ড। হরতন আর রুইতন হয় লাল কালার 26টা, ইস্কাপন আর চিরতন হয় কালো কালার 26টা। তাহলে আমাকে যদি বলে হরতন কার্ড কয়টা, আমি বলবো 13টা। লাল কার্ড কয়টা? 26টা। 10 কয়টা? 4টা। 6 কয়টা? 4টা। টেক্কা কয়টা? 4টা। গোলাম, রাজা, রানী, টেক্কা সব কয়টা করে? 4টা। আচ্ছা, এখন 2 থাকে সব মিলে 4টা। তাহলে এখানে আর এখানে যে 2 থাকে সেই 2টা হয় লাল কালারের 2। তাহলে লাল 2 কয়টা? 2টা। এখানে আর এখানে যে 2 থাকে সেটা কালো, তাহলে কালো 2 কয়টা? 2টা। তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় যে এক সেট কার্ড হতে একটি করে কার্ড নিলে, এক সেট কার্ড হতে একটি করে কার্ড নিলে হরতন হওয়ার সম্ভাবনা, হরতন হওয়ার সম্ভাবনা। তাহলে এক সেট কার্ড হতে একটি কার্ড নিলে মোট ঘটনা 52। এখান থেকে হরতন কয়টা আছে? হরতন আছে 13। তাহলে হরতন হওয়ার সম্ভাবনা হচ্ছে 13/52। আমাকে যদি প্রশ্ন করে লাল হওয়ার সম্ভাবনা, লাল, তাহলে এক সেট কার্ড হতে একটি কার্ড নিলে লাল হওয়ার সম্ভাবনা, তাহলে এক সেট কার্ড হতে একটি কার্ড নিলে মোট ঘটনা 52, এর মধ্যে লাল হওয়ার সম্ভাবনা 26। এক সেট কার্ড হতে একটি করে কার্ড নিলে 10 ওঠার সম্ভাবনা 10। তাহলে 10 থাকবে কয়টা? 10 থাকবে 4টা, 4/52। আমাকে যদি প্রশ্ন করে এক সেট কার্ড হতে একটি কার্ড নিলে হরতন বা টেক্কা হওয়ার সম্ভাবনা, হরতন বা টেক্কা হওয়ার সম্ভাবনা। এবার সাবধান, বা থাকলেই সাবধান, বা থাকলেই সবসময় কি হচ্ছে, এই যে বা থাকার কারণে আমার উপাদান মিলে যাচ্ছে, উপাদান মিলবে কিনা এটা খেয়াল করতে হবে বা থাকে। তাহলে হরতন বা টেক্কা যখন বলবে, তাহলে এক সেট কার্ড হতে একটি কার্ড নিলে মোট ঘটনা 52। এক সেট কার্ড হতে একটি কার্ড নিলে মোট ঘটনা কত? 52।
এবার বলছে হরতন বা টেক্কা। তাহলে আমি যদি প্রথমে হরতন নিয়ে নিই, তাহলে হরতন নিব কয়টা? 13টা। বা নরমালি আমার টেক্কা পাওয়ার কথা কয়টা? 4টা। চিরতনে একটা টেক্কা, ইস্কাপনের একটা টেক্কা, রুইতনের একটা টেক্কা, হরতনের একটা টেক্কা। কিন্তু আমি তো হরতনের 13টা কার্ড নিয়ে নিচ্ছি, তার মানে টেক্কাটাও নিয়ে নিচ্ছি। তাহলে ওই টেক্কাকে আবার নেওয়া যাবে না, কারণ ওকে আমি হরতন হিসেবে নিয়ে নিচ্ছি। তাহলে এই অঙ্কে হরতন আর টেক্কা, এই দুইটা কার্ডের মধ্যে হরতনের টেক্কাটার মধ্যে দুইটা বৈশিষ্ট্য ছিল। হরতনের টেক্কাটা একে তো হরতন, আবার সে টেক্কা। হরতন হিসেবে তাকে নিলে টেক্কা হিসেবে আরেকবার নেওয়া যাবে না, টেক্কা হিসেবে নিলে হরতন হিসেবে আরেকবার নেওয়া যাবে। তাহলে আমরা যখন হরতন হিসেবে নিয়ে নিচ্ছি, তখন টেক্কা হিসেবে তাকে নিতে পারবো না। তাহলে টেক্কা আমরা কয়টা নিতে পারবো? রুইতনের একটা, ইস্কাপনের একটা, চিরতনের একটা, তার মানে 3টা। তাহলে অ্যান্সার হবে 16/12। তাহলে এক সেট কার্ড হতে একটি কার্ড নিলে হরতন হওয়ার সম্ভাবনা 13/52, লাল হওয়ার সম্ভাবনা 26/52, 10 হওয়ার সম্ভাবনা 4/52, হরতন বা টেক্কা হওয়ার সম্ভাবনা হরতন 13টা, টেক্কা 4টা, 17টা হওয়ার কথা, কিন্তু হরতনের টেক্কাটা কমন, এই জন্য হরতনে তাকে নেওয়া হয়েছে, টেক্কাতে নেওয়া হয়নি। এই জন্য 17টা না হয়ে একটা কমে হবে হচ্ছে 16টা। 16/52। দেখ টেক্কার সংখ্যাগুলো মুখস্থ করে নেবেন সুন্দরভাবে, কোনটা কয়টা থাকে। তাহলে যে কোনো একটা ক্ষেত্র থেকে একটা করে উপাদান নিতে বললে সেই অঙ্কগুলো কিভাবে করতে হবে আমরা দেখলাম। ছক্কা একটা, কয়েন একটা, এই যে সংখ্যাগুলো থেকে একটা একটা করে নেওয়া, কার্ড থেকে একটা একটা করে নেওয়া, এই 4 ধরনের অঙ্কই সাধারণত আসে। আপনারা একটু দেখে নেবেন, আরো প্র্যাকটিস করবেন, আশা করি বুঝবেন। তাহলে যখন একটা করে নিতে বলবে আমরা কি করব? কতগুলো সংখ্যা আছে সংখ্যা কাউন্ট করব, আর অনুকূলে ঘটনা আর মোট ঘটনা বসাবো। মোট ঘটনা মানে যতগুলো ঘটনা ঘটতে পারবে, আর অনুকূলে ঘটনা মানে প্রশ্নে যেটা চাইবে। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, আর না থাকলে ক্লিয়ার লেখেন। আমরা সেকেন্ড সেগমেন্টে যাব। আচ্ছা, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটি ক্ষেত্র থেকে একসাথে একাধিক উপাদান নেওয়া। এতক্ষণ আমরা করলাম একটি ক্ষেত্র থেকে একটা করে উপাদান, এবার আমরা নিব একাধিক উপাদান। একাধিক বলতে একসাথে 2টা, একসাথে 3টা, একসাথে 4টা। তো সেক্ষেত্রে অঙ্কটা কিসের সাহায্যে সমাধান করতে হবে? সমাবেশের সাহায্যে। সমাবেশের সাহায্যে, হ্যাঁ। যেমন ধরেন আপনাকে বলা হলো এক সেট কার্ড হতে, এক সেট কার্ড হতে হতে 3টি করে কার্ড নিলে। ঠিক আছে? তাহলে এক সেট কার্ড হতে কয়টা করে কার্ড নিব? 3টা করে কার্ড। ভালো। তাহলে এবার আপনাকে প্রশ্ন করলো হরতন হওয়ার সম্ভাবনা। হরতন হওয়ার সম্ভাবনা। তাহলে এক সেট কার্ড হতে 3টি করে কার্ড নেবেন, এই কার্ড 3টি হরতন হওয়ার সম্ভাবনা। তাহলে খেয়াল করেন, এবার আমাকে একটা করে নিতে বলেনি, 3টা করে নিতে বলছে, একসাথে 3টা করে। তখন আমি লিখবো আমার কার্ড আছে 52টা, সেখান থেকে আমি নিব 3টা।
যে একটা করে নিলে 52 C1 হয়, আমরা সরাসরি 52 লিখি, আর তিনটা করে হলে একসাথে তিনটা করে নিব, এই জন্য 52 C3 লিখি। তাহলে মোট ঘটনা কত পেলাম? 52 C3। আচ্ছা, এবার আমাকে বললো হরতন হওয়ার সম্ভাবনা কত। তার মানে তিনটা কার্ডই হরতন হবে। আর তিনটা কার্ডই হরতন কোথা থেকে পাবেন? 13টা হরতন থেকে। তাহলে 13টা হরতন থেকে তিনটা করে হচ্ছে অনুকূলে ঘটনা। তাহলে হরতন হওয়ার অনুকূলে ঘটনা কি? 13C3, অর্থাৎ 13টা থেকে তিনটা তিনটা করে যে ঘটনাগুলো ঘটবে। আর মোট ঘটনা কত? 52C3। যদি আমাকে বলতো যে রাজা হওয়ার সম্ভাবনা, রাজা, তাহলে এক সেট কার্ড হচ্ছে আপনি তিনটা করে কার্ড নেবেন, তিনটা কার্ডই কি হবে? রাজা হবে। তাহলে তিনটা কার্ডই রাজা বলতে 52C3, আর রাজা আছে চারটা, 4C3। ঠিক আছে? তো খেয়াল রাখতে হবে এটা কখন হবে? যখন একসাথে তিনটা নিতে বলবে। অনেক সময় কিন্তু আবার পরপর তিনটা নিতে বলে, যে এক সেট কার্ড হতে পর্যায়ক্রমে তিনটা, যেভাবে বলবে যে পর্যায়ক্রমে তিনটা, তখন কিন্তু আবার কথাটা ভিন্ন। হ্যাঁ, পর্যায়ক্রমে বলা কিন্তু ভিন্ন। একসাথে নিতে বললে সমাবেশ, পর্যায়ক্রমে যদি নিতে বলে যে এক সেট কার্ড হতে পর্যায়ক্রমে তিনটা কার্ড নাও বা পরপর তিনটা কার্ড, তার মানে কি? আপনি প্রথমে একটা নেবেন, তারপরে একটা নেবেন, তারপরে একটা নেবেন। তার মানে কিন্তু আপনি একবারে তিনটা করে নিচ্ছেন না, একটা একটা করে তিনটা নিচ্ছেন। তখন আবার অঙ্কটা ভিন্ন। তখন কি চিন্তা করতে হবে? প্রথমে একটা কার্ড নিব, প্রথম কার্ডের সময় কার্ড থাকবে কয়টা? 52টা, সেখান থেকে একটা নিব। আমি তো পর্যায়ক্রমে নিব, আমি তো এবার একবারে নিব না। তাহলে আমাকে যদি বলে পর্যায়ক্রমে তিনটি কার্ড নিলে তিনটি কার্ড হরতন হবে, তাহলে পর্যায়ক্রমে তিনটি নিলে প্রথমে কার্ড থাকবে 52টা, সেখানে হরতন থাকবে 13। এবার প্রথম কার্ডটা যখন হরতন নিয়ে নিলেন, একটা কার্ড কমে গেল। দ্বিতীয়বার যখন নেবেন তখন কার্ড থাকবে 51। একটা কার্ড কিন্তু হরতন নিয়ে নিছেন, তাহলে এবার হরতন থাকবেন কয়টা? 12টা। তৃতীয়বার যখন নেবেন তখন কার্ড হবে 50টা, এর মধ্যে হরতন থাকবে 11। একাধিক ক্ষেত্রের মাঝে গুণ সম্পর্ক, এটা আমরা শিখে আসছি। তাহলে একবারে যখন তিনটা নিচ্ছেন, একসাথে তিনটা, তখন সি। আর পর্যায়ক্রমে যখন তিনটা নিচ্ছেন, তখন কিন্তু পর্যায়ক্রমে মানে কি? একটা একটা করে তিনটা, তখন আবার নরমাল একটার মতো করে হিসাব করবেন। প্রথমে নিছেন 52টা থেকে 13টা, একটা নিয়ে নিছেন, এই জন্য একটা কার্ড কমে গেছে, 51টা, হরতন থাকবে 12টা। আবার একটা কমে গেছে, 50টার মধ্যে আসবে 11। এটা হচ্ছে পর্যায়ক্রমে তিনটা নেওয়া, এটা হচ্ছে একসাথে তিনটা নেওয়া। এই পার্থক্যটা বুঝতে হবে। একটা হচ্ছে পর্যায়ক্রমে, একটা হচ্ছে একসাথে। আমি বললাম যে একটা ক্লাসরুমে 20 জন আছে, আমি পর্যায়ক্রমে একজন একজন করে নিব। তার মানে কি? আমি প্রত্যেকবারে একটা করে নিব, প্রত্যেকবার একটা একটা করে হিসাব করতে হবে। আমি যদি বলি আমি একসাথে তিনজন নিব, তার মানে তিনজন না নেওয়া পর্যন্ত আমার কাজ কিন্তু হবে না। এই যে তিনজনকে আমি একসাথে নিব, তখন সি। আশা করি পার্থক্যটা বুঝতে পারছেন। যারা টেক্কা চারটা বোঝেন নাই, 10 চারটা বোঝেন নাই, তারা আগে কার্ডের অংশের ভিডিওটুকু বারবার দেখবেন। কোন কার্ড কয়টা থাকে এটা দেখার পরেই দেখবেন, অঙ্ক বুঝতে পারবেন। কার্ডের সংখ্যা না জানলে অঙ্ক পারবেন না। যারা অনেকে আছেন আমাদের আপুরা বেশি করে, তারা কার্ডের সংখ্যাগুলো জানেন না বা চেনেন না। তারা আগে সুন্দরভাবে কার্ডের সংখ্যাগুলো ভিডিও দেখে দেখে শিখবেন। কার্ডের কোন কার্ড কয়টা আছে আমি সংখ্যাগুলো বলে বলে দিচ্ছি। এরপরে যখন সংখ্যাগুলো পারবেন তখন অঙ্কও পারবেন। 10 আছে চারটা, এই জন্য 4 ভাগ 52। টেক্কা আছে চারটা, এই জন্য 4 ভাগ 52। এই নিয়মে বলের অঙ্ক করা যায়। বললো 10টি কালো বল, 8টি লাল বল, আর 7টি হলুদ বল আছে। একসাথে 3টি করে বল মিলবে। তাহলে বল আছে 10টা কালো, 8টা লাল, 7টা হলুদ। বল নিতে বলছে কয়টা করে? 3টা করে। এখন বললো
বল তিনটি কালো হওয়ার সম্ভাবনা কালো। তাহলে আপনার বল আছে কয়টা? 10, 8, 7, টোটাল 25টা বল আছে। তার মানে যখন আপনি বল নিবেন এই 25টা বল থেকে আপনি 3টা করে বল খাবেন। তাহলে মোট ধারণা হচ্ছে 25 C3। এই যে আপনি 3টা করে বল নিচ্ছেন, একসাথে 3টা করে, এইজন্য সি। এখন এই 3টা বলে কি কালার হবে? কালো কালার। তাহলে কালো কালারের বল আমি কালো থেকে পাবো। তাহলে 3টা বল কালো হওয়ার সম্ভাবনা হচ্ছে 10C3। তাহলে 3টা বল কালো হবে, তার অনুকূলে ঘটনা 10C3। আর সবগুলো বল থেকে 3টা বল পাবেন, তার সম্ভাবনা হচ্ছে 25C3। কারণ মোট ঘটনা ঘটবে 25C3, এর মধ্যে কালো হওয়ার অনুকূলে ঘটনা ঘটবে 10C3। যদি এরকম বলে দুটি লাল এবং একটি হলুদ, তার মানে এবার আপনি 10টি কালো বল, 8টি লাল বল ও 7টি হলুদ বল হতে 3টি করে বল নেবেন। 3টি করে বল নিলে মোট ঘটনা 25C3, এটা তো ফিক্সড। কিন্তু এবার অনুকূলে ঘটনা কি চাইছে দেখেন, দুটি লাল হবে এবং একটি কালো হবে, এবং থাকলে কি হয়? গুণ। এখন দুটি লাল আমি কোথা থেকে পাবো? লাল থেকে পাবো। তাহলে 8C2, এবং মানে গুণ। একটি হলুদ, তাহলে হলুদ পাবো 7টা থেকে 7C1। তাহলে দেখেন 10টি কালো বল, 8টি লাল বল ও 7টি হলুদ বল হতে 3টি করে বল নিলাম, তাহলে 25C3। দুটি কালো হলো, একটি লাল, তার সম্ভাবনা কত? 8C2, 7C1। 8টা থেকে 2টা, 7টা থেকে। এই যেভাবে বলের অঙ্কগুলো আমরা এই সমাবেশের সাহায্যে সমাধান করতে পারব। কোন অঙ্কগুলো, কোন টাইপের অঙ্কগুলো? যেগুলো একসাথে নিতে বলবে সেগুলো এই টাইপের সমাধান। বলের আরো অঙ্ক আছে, কিন্তু এটা এই টাইপের সমাধান, একসাথে যখন একাধিক নিতে বলবে। স্যার সবার কি ক্লিয়ার হইছে? যেহেতু বলের অঙ্ক করাচ্ছি, আর একটা অঙ্ক দেখাই দেই। 8টা আছে কালো বল আর 7টা আছে লাল বল। তো আপনাকে বললো আপনি পরপর দুটি বল নেবেন, পরপর দুটি বল নেবেন, বল দুটি একই কালার হওয়ার সম্ভাবনা কত? পরপর দুটি বল একই কালার বা একই রং, পরপর দুটি বল নেবেন, সেটা একই রঙের হওয়ার সম্ভাবনা। এখন আপনি চিন্তা করেন, পরপর দুটি বল যে আপনি নেবেন, মোট বল আছে কয়টা? 15টা। আচ্ছা, যদি প্রথম বলটা কালো হয় তাহলে 8। এখন যেহেতু দুটি বল একই রং হবে, তার মানে এটা কালো হলে এটাও কালো হবে, তাহলে ইনটু এটা হবে 14। এই যে এখানে একটা বল কমে যাবে, এখানে হবে 7। তার মানে 8টা কালো বল ছিল, প্রথমে একটা কালো ওঠার সম্ভাবনা হচ্ছে 15, তার মধ্যে 8টা। একটা বল উঠানোর পর বল থাকবে 14টা, তার মধ্যে কালো থাকবে 7টা। এই যে দুটেই একই রং হয়ে গেল। আবার আপনি চিন্তা করতে পারেন, প্রথম বলটা যদি লাল হয় তাহলে 7/15 ইনটু, তাহলে পরের বলটা লাল হয়ে একই রং হয়ে যাবে, তাহলে 6/40। তাহলে এটা হচ্ছে দুটি কালো হওয়ার সম্ভাবনা, এটাই হচ্ছে দুটি লাল হওয়ার সম্ভাবনা। আর টোটালটা মিলে যে দুইটা সম্ভাবনা যেটা পাবেন সেটা লাস্টে যোগ করে দিলে এটা হচ্ছে দুটি একই রং হওয়ার সম্ভাবনা। তাহলে দুটি একই রং বললে দুটি কালো বিবেচনা করতে হবে, আবার দুটিকে লাল বিবেচনা করতে হবে। এবার দুইটার সম্ভাবনা বের করে লাস্টে কি করতে হবে? যোগ করে দিতে হবে। তাহলে আমরা পেয়ে যাব পরপর দুটি বল একই রং হওয়ার সম্ভাবনা। এরকম অঙ্ক আপনাদের আসতে পারে। দেখেন
কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, প্রশ্ন না থাকলে না, জটিল কিছুই নাই। পরপর দুটি একই রং হবে, দুটি কালো হলে দুটি কালো হবে, দুটি লাল হলে দুটি লাল হবে। প্রথম দুটি হচ্ছে দুটি বলই কালো হওয়ার সম্ভাবনা, পরেরটা হচ্ছে দুটি বলই লাল হওয়ার সম্ভাবনা। এবার আমরা 3 নাম্বার সেগমেন্টে যাব। 3 নাম্বার সেগমেন্টটা হচ্ছে একাধিক ক্ষেত্র। একাধিক ক্ষেত্র মানে দুটি ছক্কা, তিনটি ছক্কা, দুটি কয়েন, তিনটি কয়েন, এরকম ভাবে থাকে। ধরেন আমাকে বলা হলো দুটি কয়েনে, সরি, দুটি ছক্কা একসাথে নিক্ষেপ করলে দুটিতেই হেড, দুটিতেই 5 ওঠার সম্ভাবনা, আবার দুটিতেই জোর ওঠার সম্ভাবনা। এখন যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটা ছক্কা, এটাকে পরপর দুইবার নিক্ষেপ করা যে কথা, দুটি ছক্কা একসাথে নিক্ষেপ করা একই কথা। কারণ আপনি যদি একটা ছক্কাকে পরপর দুইবার নিক্ষেপ করেন তাহলে প্রথমে একবার নিক্ষেপ করবেন, দ্বিতীয়তে একবার নিক্ষেপ। আপনি যদি দুটি ছক্কা নেন তাহলে এটা প্রথম ছক্কা, ওটা দ্বিতীয় ছক্কা। তার মানে কথাটা সেম, একটা ছক্কা পরপর তিনবার আর তিনটি ছক্কা একসাথে, পুরো ব্যাপারটাই সেম। তাহলে দুটি ছক্কা ফেলছেন, এই ছক্কার মোট ঘটনা 6, এই ছক্কার মোট ঘটনা 6, এদের মাঝে গুণ হবে। বলছে দুটিতেই 5 ওঠার, তাহলে এটাতে 5 উঠলে 1, এটাতে 5 উঠলে 1, তার মানে 1 ডিভাইডেড বাই 36। যদি বলে দুটিতেই জোর ওঠার সম্ভাবনা, তাহলে এটাতে জোর উঠবে তার সম্ভাবনা 3/6, এটাতেও জোর উঠবে তার সম্ভাবনা 3/6, তাহলে आंसर হচ্ছে 9/36। কাটাকাটি তো আপনারা করবেন, এটা কাটাকাটি করলে কত आंसर আসবে? 1/4, কিন্তু মেইন आंसरটা হচ্ছে 9/36। তাহলে দুটি ছক্কা একসাথে নিক্ষেপ করলে দুটিতেই 5 ওঠার সম্ভাবনা, দুটিতেই জোর সংখ্যা ওঠার সম্ভাবনা। আচ্ছা, যদি বলে একটিতে জোর অপরটিতে বিজোড়, মানে যে দুটি ছক্কা থাকবে তার মধ্যে একটাতে জোর উঠবে আর একটাতে বিজোড় উঠবে, তার সম্ভাবনা। আচ্ছা, এটা একটু সহজভাবে করবেন বা এটা একটু ইয়া করে করবেন যে প্রথমটাতে জোর, পরেরটাতে তাহলে বিজোড়। আবার চিন্তা করবেন প্রথমটাতে বিজোড়, পরেরটাতে জোর, এবার এই দুটাকে যোগ করে দেবেন। কি বলছে প্রশ্নটা ভালো করে বোঝেন। আপনি দুটি ছক্কা একসাথে নিক্ষেপ করবেন, একটাতে জোর উঠলে অপরটিতে বিজোড় উঠবে, ওকে। তাহলে প্রথমটাতে জোর ওঠার সম্ভাবনা 3/6, প্রথমটাতে জোর উঠলে পরেরটাতে বিজোড় উঠবে, বিজোড় ওঠার সম্ভাবনা কত? 3/6। আচ্ছা, তার মানে 9/36। এখন যদি প্রথমটাতে জোর না ওঠে, প্রথমটাতে বিজোড় ওঠে, তার সম্ভাবনা কত? 3/6। তাহলে তখন দ্বিতীয়টাতে জোর উঠবে, প্রথমটাতে জোর উঠলে দ্বিতীয়টাতে বিজোড় উঠবে, প্রথমটাতে বিজোড় উঠলে দ্বিতীয়টাতে জোর উঠবে, এই তো একটাতে জোর একটাতে বিজোড়। তাহলে এবার 9/36 আর 9/36 যোগ করবেন, তাহলে হবে হচ্ছে 18/36 বা হাফ। একটিতে জোর, একটিতে বিজোড় ওঠার সর্বোচ্চ। হ্যাঁ, যোগ তো করতেই হবে, এটা তো বলেই দিছি যে যখনই আপনি কোনো অঙ্ক একাধিক স্টেপে করবেন তখন সেগুলোকে যোগ করে দিবেন। ওখানে দুটি কালো দুটি লাল বের করার পরে অবশ্যই যোগ করতে হবে, কারণ দুটো মিলে হচ্ছে একই রং হওয়ার সম্ভাবনা। একই রং হলে দুটি কালো হতে পারে, দুটি লাল হতে পারে।
তাহলে দুটি লালও বের করতে হবে, দুটি কালো বের করতে হবে, তারপরে যোগ করে দিতে হবে। যেমন এখানে একটি জোড় একটি বিজোড়, একটি বিজোড় একটি জোড়, তাহলে একটিতে জোড় একটি বিজোড় হলে এই দুই ঘটনা ঘটতে পারে, লাস্টে এই দুটো যোগ করে দিতে হবে। তাহলে দুটিতেই 5 ওঠার সম্ভাবনা, দুটিতেই জোড় ওঠার সম্ভাবনা, একটিতে জোড় একটিতে বিজোড় ওঠার সম্ভাবনা হলো দুইটা স্টেপে। কারণ দুই রকম ঘটনা এখানে ঘটতে পারে, জোড় উঠে বিজোড় উঠতে পারে, বিজোড় উঠে জোড় উঠতে পারে। যেমন ধরেন আপনাকে বলা হলো দুটি কয়েন টস করলে, দুটি কয়েন, ওকে, তাহলে এক নম্বরে বললো দুটিতেই হেড ওঠার সম্ভাবনা, দুটিতেই হেড ওঠার সম্ভাবনা। তাহলে প্রথমটাতে হেড উঠবে 1/2, দ্বিতীয়টাতে হেড উঠবে 1/2, অ্যান্সার হচ্ছে 1/4। যদি বলে দুটিতেই হেড উঠবে না, দুটিতে হেড উঠবে না, এর সম্ভাবনা কত? তাহলে দুটিতেই হেড ওঠার সম্ভাবনা কত? 1/4। তাহলে না ওঠার সম্ভাবনা হচ্ছে 1 - 1/2। তাহলে দুটিতে হেড উঠবে না, এর সম্ভাবনা হচ্ছে 3/4। আচ্ছা, এখানে যদি বলে একটিতে হেড অপরটিতে টেল ওঠার সম্ভাবনা, একটিতে হেড উঠবে অপরটিতে টেল উঠবে, ওই যে আবার ওইভাবে চিন্তা করবেন, প্রথমটাতে হেড পরেরটাতে টেল, প্রথমটাতে টেল পরেরটাতে হেড, এবার লাস্টে যোগ করে দিবেন। এই যে 1/4 1/4 যোগ করলে হবে হাফ। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো সমাধান করবে। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নেই। যদি এরকম বলে দুটি কয়েন একটি ছক্কা, দুটি কয়েন ফেলবেন একটি ছক্কা ফেলবেন একসাথে। এবার বললো দুটি কয়েনে হেড ওঠার সম্ভাবনা, দুটি কয়েনে হেড, ভালো করে খেয়াল করেন, অঙ্কটাই বলছে দুটি কয়েন ও একটি ছক্কা ফেলবে, কিন্তু প্রশ্ন করছে দুটি কয়েনে হেড। তাহলে দুটি কয়েনে হেড মানে প্রথমটাতে হেড, দ্বিতীয়টাতে হেড। আচ্ছা, এই সময় তো অঙ্কে ছক্কাও আছে, ছক্কায় কি উঠবে? ছক্কায় কি উঠবে এটা অঙ্কে বলে দেয়নি, তার মানে একও উঠতে পারে, দুইও উঠতে পারে, তিনও উঠতে পারে, চারও উঠতে পারে, পাঁচও উঠতে পারে, ছয়ও উঠতে পারে। তার মানে তখন 6টা ঘটনায় ঘটবে 6/6। তাহলে অ্যানসার হচ্ছে 6/24, 1/4। অঙ্ক করলো দুটি কয়েন ও একটি ছক্কা, তার মানে তিনটা ক্ষেত্র, কয়েন কয়েন ছক্কা, কিন্তু প্রশ্ন করলো কয়েন নিয়ে। তাহলে ছক্কা কি হবে? ছক্কার সবগুলো ঘটনাই ঘটতে পারে। আপনি ইচ্ছা করলে এই সময় অঙ্ক থেকে ছক্কাটাকে বাদ দিতে পারেন। আচ্ছা, যদি ছক্কা নিয়ে প্রশ্ন করে তাহলে কয়েন বাদ দিবেন, কয়েন নিয়ে প্রশ্ন করলে ছক্কা বাদ। আর যদি দুটো নিয়েই প্রশ্ন করে যে দুটি কয়েনে হেড এবং ছক্কায় জোড় সংখ্যা, দুটি কয়েনে উঠবে হেড আর ছক্কায় উঠবে জোড় সংখ্যা, তাহলে প্রথম কয়েনে হেড মানে 1/2, দ্বিতীয় কয়েনে হেড মানে 1/2, আর ছক্কায় যেহেতু জোড় সংখ্যা তার মানে 3/6। 3/24, 1/8। দুটি কয়েনে হেড উঠাইছি 1/2 1/2, ছক্কায় জোড় সংখ্যা উঠাইতে বলছে 3/6। তাহলে দুটি কয়েনে হেড ও ছক্কায় এবং ছক্কায় জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা 1/2 1/2 3/6। একাধিক ক্ষেত্রগুলো ক্যালকুলেশন করবেন। কখন করছেন দেখেন, আপনি জানেন এখানে কি উঠবে এখানে কি উঠবে, আপনি জানেন এখানে কি উঠবে এখানে কি উঠবে এখানে কি উঠবে, আপনি জানেন এখানে কি উঠবে এখানে কি উঠবে এখানে কি উঠবে। যখন কোথাও কি উঠবে এটা আপনি জানেন, তখন সরাসরি সেখানে সেই সংখ্যার জন্য ঘটনা বসায় অঙ্কটা সমাধান করে দেবেন।
বলছে বইয়ে দুটি মুদ্রায় একই ফলাফলের উত্তর হাফ আছে। আমি তো একই ফলাফলের কোনো অঙ্ক করাইনি, এই প্রশ্ন এখানে করার যুক্তি কি? আর একই ফলাফলের উত্তর হাফ আছে, ঠিকই তো আছে, ভুল তো নাই। দুটিতে একই ফলাফল মানে দুটাতেই হেড উঠবে তার সম্ভাবনা 1/4। দুটাতে একই ফলাফল মানে দুটাতেই টেল উঠতে পারে তার সম্ভাবনা 1/4। এবার 1/4 আর 1/4 যোগ করেন তাহলে হবে 2/4 মানে হাফ। এবার যদি প্রশ্ন করে এরকম যে 8টি কয়েন টস করলে, 8টি কয়েন টস করলে যে কোনো তিনটিতে হেড ওঠার সম্ভাবনা, দেখ আপনি 8টা কয়েন টস করবেন, এখানে দুটি, এখানে গণনা করতে পারবে দুটি, এখানে দুটি, এখানে দুটি, এখানে দুটি, এখানে দুটি, এখানে দুটি, এখানে মোট গণনা কত হবে? সবগুলো গুণ করলে 256। 8টা পয়েন্ট টস করবেন একসাথে, সব মিলে গণনা করবে 256। এখানে কোনো চেঞ্জ নাই। এখন যদি প্রশ্ন করতো সবগুলোতে হেড ওঠার সম্ভাবনা কত, তাহলে আমি জানতাম এখানে হেড উঠবে, এখানে হেড উঠবে, এখানে হেড উঠবে, এখানে হেড উঠবে, কোথায় কোথায় হেড উঠবে আমি জানতাম। তখন আমি সবগুলোর উপরে 1 1 1 1 1 1 লিখে দিতাম। কিন্তু এখন আমাকে প্রশ্ন করছে যে কোনো তিনটিতে হেড, তার মানে যে কোনো তিনটাতে হেড উঠবে, বাকিগুলোতে টেল উঠবে। এখন কোন তিনটাতে হেড উঠবে আমি কি জানি? তার মানে এখন কোন অবস্থানে, এই কোন অবস্থানে হেড উঠবে এটা কিন্তু আমি জানি না। তাহলে আমি এখন যদি এরকম তিনটা তিনটা করে বারবার হেড লিখতে যাই আমার তো সারাদিন শেষ হয়ে যাবে। তাহলে এই অঙ্ক আমি কিভাবে সমাধান? তখন আমি যেটা চিন্তা করব, আমার কয়েন আছে কয়টা? 8টা। 8টা জায়গা আছে, এই 8টা জায়গার মধ্যে 3টি জায়গাতে হেড বসাতে হবে। তাহলে আমি 8টা জায়গার মধ্যে 3টা জায়গা বাছাই করব হেডের জন্য। তাহলে 8টা জায়গা থেকে যত ভিন্ন উপায়ে আমি তিনটা তিনটা করে জায়গা বাছাই করতে পারবো, তত ভাবেই সেই তিনটা জায়গায় আমি কি বসাতে পারবো? হেড বসাতে পারবো। তাহলে আমি 8টা থেকে কয়টা জায়গা বাছাই করব হেডের জন্য? 3টা জায়গা। আচ্ছা, যদি বলতো যে কোনো 4টিতে হেড, তাহলে আমি 8টা থেকে 4টা জায়গা বাছাই করব। যদি বলতো 8টির মধ্যে যে কোনো দুটিতে টেল ওঠার সম্ভাবনা, তাহলে টেলের জন্য আমি 8টা থেকে 2টা করে জায়গা বাছাই করব। তার মানে যতগুলো অবস্থান আছে সবগুলোতে কি বসবে এটা যদি আমার জানা থাকে, তাহলে আমি সরাসরি সংখ্যা লিখবো আগের অঙ্কগুলোর মতো। কোনটাতে কি বসবে যদি আমার জানা থাকে তাহলে আমি সেখানে সংখ্যা বসাবো। যদি জানা না থাকে কোনটাতে কি বসবে, তখন আমি কতগুলো জায়গা আছে তার মধ্যে কতগুলোতে বসাতে পারবো ততগুলো জায়গা বাছাই করব। তাহলে 8টা জায়গার মধ্যে 3টা জায়গা বাছাই করব কার জন্য? হেডের জন্য। যদি বলে যে কোনো 4টিতে হেড হওয়ার সম্ভাবনা, তখন আমি লিখতাম 8C4। যে কোনো 5টিতে হেড হওয়ার সম্ভাবনা 8C5। কয়টা জায়গা আছে? 8টা, তার মধ্যে কয়টা হেডের জন্য? 3টা। 8টা থেকে 3টা 8C3। যদি এখানে 6টা কয়েন থাকতো, ইনকেস 6টা কয়েন থাকতো, তাহলে 6টা 2 গুণ করলে কত হতো? 64। মোট গণনা চেঞ্জ হবে না, মোট গণনা এইভাবেই থাকবে।
এবার যদি বলতো 6টির মধ্যে 2টিতে টেল ওঠার সম্ভাবনা কত, তখন আমি লিখতাম 6 তাহলে কয়টার মধ্যে কয়টাতে বসবে সেটাকে বাছাই করবেন, তাহলে অঙ্ক হয়ে যাবে। কি বলছে রে, একটি হেড একটি টেল এবং জোর বললে কি হবে? একটি টেল একটি হেড একটি জোর সংখ্যা, এই যেটা। আর যদি বলে একটি হেড অপরটিতে টেল জোর সংখ্যা, তাহলে এর সাথে আবার এটা লিখে তারপরে যোগ করতে হবে। যদি বলে একটি টেল একটি হেড একটি জোর, তাহলে একটা স্টেপ। আর যদি বলে যে কোনো একটা জোর, যে কোনো একটা হেড, যে কোনো একটা টেল, একটা জোর, তাহলে যে কোনো একটা হেড টেল মানে এটা টেল হলে এটা হেড, এটা হেড হলে এটা টেল, আর এটা হচ্ছে জোর ইভেন, তখন 2 স্টেপে করতে হবে। ক্যাডার হওয়ার পরে বেতনও নিবা, ক্ষমতাও নিবা, সামাজিক অবস্থানও নিবা, আর তার জন্য পড়া মুখস্থ করবো না, তা কি হয়? সব করতে হবে, কোনো সলিউশন নেই। আচ্ছা, এরপরের সেগমেন্ট হচ্ছে সেটের সাহায্যে সম্ভাবনা। বেসিক্যালি যেগুলো বুঝাইছি এগুলোই, কিন্তু এখানে একটু সূত্র ব্যবহার করতে হয়। আমাদের 41 বিসিএস এ হঠাৎ করে এই শর্তগুলো দেওয়া শুরু করছে, মানে হঠাৎ করে শর্ত দিয়ে দিচ্ছে। এখন শর্ত দিয়ে যদি আপনাকে সরাসরি সূত্র দিয়ে অঙ্ক করতে বলে, সেক্ষেত্রে আপনাকে 4টা সূত্র মাথায় রাখতে হবে। প্রথম সূত্রটা হচ্ছে বর্জনশীল, দ্বিতীয় সূত্রটা হচ্ছে অবর্জনশীল, তৃতীয় সূত্রটা হচ্ছে স্বাধীন, স্বাধীন বা অনির্ভরশীল। এই কথাগুলো অঙ্কে উল্লেখ থাকলে এভাবে করবেন, এই কথাগুলো অঙ্কে উল্লেখ না থাকলে এতক্ষণ যেভাবে শিখছেন সেভাবে করবেন। বা অধীন বা নির্ভরশীল। হ্যাঁ, এই সূত্রগুলো একটু জটিল। বর্জনশীল মানে হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি, অবর্জনশীল পি অফ এ ইউনিয়ন বি। সেটের ক্ষেত্রে ইউনিয়ন মানে হচ্ছে অথবা, তাহলে বর্জনশীল আর অবর্জনশীলে আসবে হচ্ছে ইউনিয়ন মানে অথবা, অথবা থাকলে কি হয়? যোগ হয়। তাহলে বর্জনশীল হলে আসবে পি অফ এ যোগ পি অফ বি, আর অবর্জনশীল হলে আসবে পি অফ এ যোগ পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আমরা নরমালি শিখে আসলাম অথবা মানে কি? যোগ। আর ইউনিয়ন মানে যদি অথবা হয়, তাহলে অথবা সূত্রে কি আসবে? যোগ বিয়োগ আসবে। বর্জনশীল কোন ঘটনা জানেন? ধরেন এই অংশটা হচ্ছে এ, এই অংশটা হচ্ছে বি, এ আর বি এর মধ্যে কোনো কমন অংশ নাই, তাহলে আপনি যদি বি কে বর্জন করেন এ এর কোনো সমস্যা নাই, এ কে বর্জন করেন বি এর কোনো সমস্যা নাই। একদম সহজভাবে চিন্তা করেন।
তাহলে এ আর বি যদি সম্পূর্ণ আলাদা হয় তাহলে এ অথবা বি মানে কি, এ এর অংশ যোগ বি এর অংশ, শেষ। কিন্তু যদি অবর্জনশীল হয় তাহলে ব্যাপারটা এরকম, এটা এ এর অংশ, এটা বি এর অংশ। সহজভাবে চিন্তা করলে আপনি যদি বি এর অংশকে বাদ দিতে চান তাহলে এ এর কিছু অংশ বাদ পড়ে যাবে, তার মানে এ বি কে বর্জন করতে পারবে না, বর্জন করলে নিজের একটু অংশ চলে যাবে। তো এখান থেকে যদি আপনি সূত্র বানান তাহলে পি অফ এ এর অংশ নেবেন মানে এই অংশ আর এই যে মাঝের অংশ নেবেন, পি অফ বি এর অংশ মানে এই অংশ আর মাঝের অংশ নেবেন। তাহলে মাঝের অংশ কয়বার নেওয়া হয়েছে, দুইবার। সেটে কোনো উপাদান দুইবার নেওয়া যায় না, একবার নিতে হয়। ওই যে একাধিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে একাধিকবার নেওয়া যাবে না, একবার নিতে হবে। তাহলে এই মাঝেরটা একবার বাদ দিতে হবে। তো যখন আপনি বর্জন করতে পারবেন না তার মানে কমন অংশ আছে, আর বর্জন করতে পারবেন মানে বর্জনশীল তার মানে কমন অংশ নাই। তাহলে দুটো সূত্রের মধ্যে যে সূত্রের কমন অংশ আছে সেটা অবর্জনশীলের সূত্র, যেখানে কমন অংশ নাই সেটা হচ্ছে বর্জনশীলের সূত্র। যোগের সূত্র এগুলো, যে একটার সাথে আরেকটা আপনি যোগ করবেন কখন, বিয়োগ করবেন কখন, অথবা দিয়ে যে অঙ্কগুলো আমরা শিখছি সেগুলো এই নিয়মে। তাহলে কোনটা এই অঙ্ক কোনটা এই অঙ্ক আপনি শিখছেন না, যে এরকম যে মৌলিক অথবা 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। এখন মৌলিক আর 5 দ্বারা বিভাজ্যের মধ্যে কোনো কমন নাই, তার মানে ওটা বর্জনশীল অঙ্ক। আপনি কি করছেন, মৌলিক আর 5 দ্বারা বিভাজ্য যোগ করছেন, শুধু যোগ করছেন, কোনো কিছু কিন্তু বাদ দেন। আচ্ছা, আর অবর্জনশীল কোনটা, হরতন বা টেক্কা। হরতন নিছেন, টেক্কা নিছেন, তারপরে হরতনের টেক্কাটা বাদ দিছেন না, হরতনের টেক্কা তো হরতনে একবার টেক্কাতে একবার, তাহলে একবার বাদ দিতে হবে। ওই অঙ্কগুলো এই সূত্রের সাহায্যে করা যায়। তাহলে এটা হচ্ছে কোন অঙ্ক, যে অঙ্কে কমন থাকবে না। আর এটা কোন অঙ্ক, যেখানে কমন থাকবে। এই যে বর্জনশীল অবর্জনশীল বললে এই সূত্র দিয়ে করতে হবে, হয়তো সূত্র দিয়ে অঙ্ক দিতে পারে যে পি অফ এ সমান সমান একটা সম্ভাবনা দিল, পি অফ বি সমান সমান একটা সম্ভাবনা দিল, দিয়ে বলল যদি দুটি ঘটনা বর্জনশীল হয় তাহলে যে কোনো একটি ওঠার সম্ভাবনা কত। এটা হচ্ছে যে কোনো একটি ওঠার সম্ভাবনা, যে কোনো একটি ওঠার সম্ভাবনা সমান সমান পি অফ এ যোগ পি অফ বি। যে কোনো একটি চাইছেন, আমাকে বলছে মৌলিক সংখ্যা অথবা 5 দ্বারা বিভাজ্য ওঠার সম্ভাবনা কত, তার মানে কি যে কোনো একটা ওঠার সম্ভাবনা কত। তো সেটাই এই সূত্র। তো অঙ্ক আমরা শিখে আসছি, সূত্র আমরা নরমালি ব্যবহার করাও শিখছি, কিন্তু যদি সূত্রের কথা বলে তখন আপনাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। দুইটা নিতে হবে, কমনটা বাদ দিতে হবে, দুইটা নিতে হবে, কমন না থাকলে বাদ দেওয়ার কিছু নাই। আচ্ছা, আর এই দুটো সূত্র হচ্ছে স্বাধীন আর অধীন। বেসিক্যালি অধীনের সূত্রটা আমরা ব্যবহার শিখিনি, কিন্তু স্বাধীনের ব্যবহারটা আমরা শিখছি। অধীনের ব্যবহারটা বেসিক্যালি আসে হচ্ছে রিটেনে, পিলিতে খুব একটা আসে না। তো স্বাধীনের ব্যবহারটা কেমন শিখছেন না, দুটি ছক্কা একসাথে নিক্ষেপ করলে দুটি ছক্কাতে এই 5 ওঠার সম্ভাবনা কত, 1/6 ইনটু 1/6। এই স্বাধীন আর অধীন মানে হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন বি। এখন স্বাধীন হলে এদের মাঝে সম্পর্ক হয় ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে স্বাধীন আর অধীন হলে ইন্টারসেকশন মানে হচ্ছে এবং, আর এবং মানে আপনি কি শিখে আসছেন, গুণ। তাহলে ইউনিয়ন মানে অথবা, ইন্টারসেকশন মানে এবং। তাহলে এখন যদি ইন্টারসেকশনের সূত্র হয় তার মানে গুণের সূত্র। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি মানে পি অফ এ ইনটু পি অফ বি। এই যে আপনি এই ধরনের অঙ্ক করে আসছেন না, দুটো জিনিসের মধ্যে গুণ সম্পর্ক, দুটি ছক্কা 1/6 ইনটু 1/6, এই ধরনের অঙ্ক আমরা করছি। কিন্তু এই ধরনের অঙ্কগুলো সাধারণত রিটেনে আসে, পিলিতে এখন পর্যন্ত আসেনি। কেমন অঙ্ক জানেন, যে ফুটবল খেলে তার ক্রিকেট খেলার সম্ভাবনা, যে ক্রিকেট খেলে তার ফুটবল খেলার সম্ভাবনা, এই ধরনের অঙ্কগুলো এখানে আসে। তাহলে এটার জন্য সূত্র কি, এটার জন্য সূত্র দুইটা। একটা হচ্ছে পি অফ এ ইনটু পি অফ এ এর সাপেক্ষে বি, পি অফ এ এর সাপেক্ষে বি, ফুটবল খেলার সম্ভাবনা, ফুটবল যে খেলে তার ক্রিকেট খেলার সম্ভাবনা। আর এখানে হচ্ছে পি অফ বি ইনটু পি অফ বি এর সাপেক্ষে এ। এবার এই সূত্রের অঙ্ক আসছিল,
এটার সম্ভাবনা দেওয়া ছিল, এটার সম্ভাবনা দেওয়া ছিল, এটা চাইছিল, এটা এবং এটা দেওয়া ছিল, এটা চাইছে। তাহলে এটা যদি বের করতে হয় এখানে আর এখানে মান বসায় বের করে ফেলতে হবে। তো এটা হচ্ছে স্বাধীন এবং অধীন। স্বাধীন মানে এ আলাদা বি আলাদা, অধীন মানে কি, কার অধীন কে, এটা বুঝতে হবে। যদি বলে বি এর অধীন, তার মানে বি এর অধীন, তার মানে এ এর সাপেক্ষে বি নিতে হবে, যার সাপেক্ষে নিবেন তাকে আগে গুণ করবেন। যদি বলে বি এর সাপেক্ষে, তাহলে বি এর সাথে আগে বি নিবেন। তাহলে এ এর সাপেক্ষে বললে এ নিয়ে এ এর সাপেক্ষে বি নিবেন, বি এর সাপেক্ষে বললে বি নিয়ে বি এর সাপেক্ষে এ নিবেন। তাহলে আমি কি বুঝাতে পারছি? দেখেন এই চারটা সূত্র, এগুলোর ব্যবহার শিখছেন কিন্তু সূত্র শিখেননি। আমি একটু সূত্রগুলো দেখাই দিলাম সেটের সাহায্যে সম্ভব। সেটের আলাদা কিছু অঙ্ক আছে, আমরা এই সূত্রের সাহায্যে করব। এখনই দিব আমি অঙ্কগুলো, আগে দেখেন ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ দেখাবো, অঙ্ক করে দেখাবো। যেমন যদি প্রশ্ন করে P of A intersection B সমান সমান 1 by say ধরেন 5, আবার বললো P of A সমান সমান 3 by 5, এবার বললো P of B বাদ A, এখানে অঙ্কটা উল্লেখ করে দিবে যে A ও B পরস্পর অধীন। এই যে এই কথাটা অঙ্কে উল্লেখ থাকবে যে A ও B পরস্পর অধীন। অধীন মানে P of A intersection B, যেহেতু A পাচ্ছি আর A এর সাপেক্ষে B পাচ্ছি, তাহলে সূত্র লিখবো P of A into P of A এর সাপেক্ষে B। এবার এইটা আমাদেরকে বের করতে বলছে, তাহলে এখানে মান বসান 1/5 ইন এটা হচ্ছে সমান সমান 3/5 ইনটু এই যে এটার মান বের করতে বলছে, এটাকে x ধরে, তাহলে x সমান সমান এটা এই পাশে পার করলে হবে 5 ডিভাইডেড বাই 5 ইনটু 3, 3 টা নিচে আসবে 5 টা উপরে যাবে, 5 5 কাটা যাবে, आंसर হবে 1/3। এই যে এই ধরনের অঙ্ক থাকবে অধীনে। তো এটা তো সূত্র দিয়ে অঙ্ক দিছে, তাহলে সূত্রটা না জানলে আপনি অঙ্কটা পারবেন না, এইজন্যই সূত্রগুলো শিখাই দিয়েছি। এবং অধীন কথাটা উল্লেখ থাকবে অঙ্কে, অধীন। স্বাধীন অধীন থেকে অঙ্ক দিলে এরকম ভাবে অঙ্ক দিবে। হ্যাঁ, আর একটা হচ্ছে এরকম বলবে, যেটা আমরা এই সূত্রের সাহায্যে করব, যে A অথবা B হওয়ার সম্ভাবনা, যে কোনো একটি হওয়ার সম্ভাবনা। এটা সূত্র কি ছিল? A হওয়ার সম্ভাবনা যোগ B হওয়ার সম্ভাবনা বিয়োগ উভয় হওয়ার সম্ভাবনা। তো এখানে যেটা মাথায় রাখতে হবে, যে কোনো একটি বিষয়ের সম্ভাবনা, একটি একটি উভয়। যদি বলে যে কোনো একটি বিষয়ে পাস করার সম্ভাবনা, তাহলে এটা হবে বাংলায় পাস, গণিতে পাস, উভয় বিষয়ে পাস, মানে পাস থাকলে সবগুলো পাস। যদি বলে যে কোনো একটি বিষয়ে ফেলের সম্ভাবনা, বাংলায় ফেল, গণিতে ফেল, উভয় বিষয়ে ফেল, মানে পাস হলে সবগুলো পাস, ফেল হলে সবগুলো ফেল। এখন অঙ্ক বললো, অঙ্ক যে বাংলায় পাস করার সম্ভাবনা 2/3, এটা হচ্ছে পাস। উভয় বিষয়ে পাস করার সম্ভাবনা 14 ডিভাইডেড বাই 45 বললো। যে কোনো একটি বিষয়ে ফেল করার সম্ভাবনা 1/5 হলে গণিতে পাস করার সম্ভাবনা কত? তাহলে বাংলায় পাসের সম্ভাবনা 2/3, গণিতে পাসের সম্ভাবনা কত আমরা জানি না, বাংলা গণিত উভয় পাস করার সম্ভাবনা 14/45, যে কোনো একটি বিষয়ে ফেল করার সম্ভাবনা 1/5। তাহলে অঙ্কটা আমরা পারতাম, কিন্তু সমস্যাটা কোথায়? এই পাশের তিনটা পাস, এটা কি দেওয়া আছে? ফেল। তার মানে এইভাবে হবে না, সবগুলো পাস হতে হবে অথবা সবগুলো ফেল। তাহলে এই যে ফেল দেওয়া আছে, এই ফেলটাকে প্রথমে আপনি কি করবেন? 1 - 1/5 মানে 4/5 বানাবেন, তাহলে এটা পাস হয়ে যাবে। তাহলে এই যে ফেল, এই ফেলটাকে পাশে পরিণত করলাম কিভাবে, সেটা আমরা আগে শিখে আসছি। একটি ঘটনা থেকে তার বিপরীত ঘটনা বের করতে হলে এক থেকে বাদ দিতে হবে।
তাহলে এই ফেলটা যেটা ফেল ছিল 1/4 সেটা সরি 1/5 সেটাকে আমরা পাশ বানালাম হয়ে গেল 4/5। তাহলে শুধুমাত্র এখন কি করতে হবে, এটাকে 4 বানায় দিলে এটা পাস হয়ে যাবে। এবার আমরা ক্যালকুলেশন করতে পারবো। এই যে এটা হচ্ছে অঙ্কের প্যাচ। তাহলে x সমান সমান এটা এ পাশে পার করলে 4/5 এর সাথে যোগ হবে, এটাকে এ পাশে পার করলে বিয়োগ হবে। আমি x টাকে বাম পাশে লিখছি, বাকি সব সংখ্যা ডান পাশে লিখছি। এখানে 45 এটা হবে হচ্ছে 36 14 minus 30 20 divided by 45 4/9। তাহলে বাংলায় পাস করার সম্ভাবনা কত? 4/9। কখন অঙ্কটা হতো না যদি আপনি এটা চেঞ্জ না করতেন। তাহলে পাস সবগুলোকে বানায় নেবেন অথবা সবগুলোকে ফেল বানায় নেবেন, তাহলে আপনার অঙ্ক হয়ে যাবে। এই যে এটা হচ্ছে অবর্জনশীল। কেন? ওই যে কমন ছিল, কমন থাকলে অবর্জনশীল। তাহলে সেটের সাহায্যে অঙ্ক করলে আমরা এইভাবে অঙ্ক সমাধান করব। স্যার কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম সম্ভাবনার সূত্র কি, আমরা শিখলাম ছক্কার অঙ্ক কিভাবে করতে হয়, সেটা একটা থাকুক বা একাধিক ছক্কা থাকুক। আমরা শিখলাম কয়েনের অঙ্ক কিভাবে করতে হয়, একটা থাকুক বা একাধিক থাকুক। আমরা শিখলাম কার্ডের অঙ্ক কিভাবে করতে হয়, সেটা একটা দিক বা একসাথে একাধিক দিক। বলের অঙ্ক কিভাবে করতে হয়, সেটের অঙ্ক কিভাবে করতে হয়, যে পাশ ফেলের অঙ্ক, বাংলায় পাস, গণিতে পাস, উভয় বিষয়ে পাস, যে কোনো একটি বিষয়ে পাস। এই ধরনের অঙ্কগুলো এই সূত্রের সাহায্যে করতে পারবেন। যদি শর্তাধীন দেয়, একটা আরেকটার অধীন দেয়, তাহলে কোন সূত্র দিয়ে করবেন সেটা শিখছি। তো আশা করি আপনারা প্র্যাকটিস করলে এখন ভালো করবেন, আশা করি আপনারা পারবেন। ঠিক আছে? আমি বিন্যাস সমাবেশ পারি না। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সবাই প্র্যাকটিস করবেন, আশা করি পারবেন। ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ হাফিজ। কার কোনো প্রশ্ন আছে? আপনাদের তো আবার বিকালে ক্লাস আছে, বিকালে আজকে শতকরা লাভ ক্ষতি দুটাই শিখাই দিব একসাথে। ঠিক আছে, সবাই ক্লাসগুলো করবেন। শতকরা এবং লাভ ক্ষতি বিকালে ক্লাস হবে ইনশাআল্লাহ। কি বলছে রে, ক্লাসগুলো 43-এর পরে যেন থাকে, এমন ভাবে বলতেছেন মনে হচ্ছে অর্ডার করতেছেন। ভালো লাগলো শুনে। 43-এর পরে ক্লাস থাকবে, আপনারা থাকবেন না।